মোটামুটি আমরা থিওরি গুলো, মনস্তাত্ত্বিক তত্ত্বগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। ঠিক আছে, আজকে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো উত্তর কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে আমরা আলোচনা করব। নিজের আগে উত্তর বলবে, কোনো সমস্যা নেই। আলোচনাটা বড় কথা, এখানে কটা প্রশ্ন হলো কটা প্রশ্ন হলো না তার অ্যানালাইসিসের থেকে এটা বড় ব্যাপার যে কতটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো সেই অনুযায়ী বুঝে শুনে উত্তর করবে, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তো সেই অনুযায়ী আমরা উত্তর করব। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পিয়াগেটের মতে ব্যক্তির আত্মীকরণে যে প্রক্রিয়াটি সমন্বয় প্রয়োজন সেগুলি হলো কি, কোনটা কোনটা? সহজ প্রশ্ন, পিয়াগেট আমরা পড়েছি, পিয়াগেটের থিওরিতে। যা ভুলে গেছে সব। অপশন সি। স্যার সি। স্যার অপশন সি। অপশন সি। সি এ। এ অনেক উত্তর পাচ্ছি, মানে শুধুমাত্র পড়া পড়েছো, মানে জাস্ট অনেকদিন পড়া হয়নি, যখন পড়িয়েছিলাম তখন পড়েছো, তারপরে একবারে যে একটু করে পড়ার দরকার আছে সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, হতে পারে অনেকের বাড়িতে এতে অনেক রকম কাজ থাকতে পারে। তো যারা মুসলিম আছে তাদের রোজা আছে, আমি জানি সমস্যাজনক একটা সময়, তবুও আবার পড়াটা সময় মতো একটু করতে হবে, নাহলে উত্তরগুলো করার পরে গন্ডগোল শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন সি, আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠিকরণ। এটা আমি বুঝিয়েছিলাম যে পিয়াগেটে তত্ত্ব বলেছিল যে কোনো ব্যক্তির যখন অভিযোজন, মানে কোনো কিছু সে অ্যাডাপ্ট করছে, তা অ্যাডাপ্ট করার জন্য প্রথমে কি করতে হবে, সেই জিনিসটাকে আত্মীকরণ করতে হবে, মানে অ্যাসিমিলেশন করতে হবে, মানে সেই জিনিসটাকে বুঝতে হবে যে হ্যাঁ ব্যাপারটা কি। অ্যাসিমিলেশন করার পরে কি করতে হবে, তারপরে সেটাকে সহযোজন করতে হবে, মানে আগে যে একটা পড়া ছিল সেই পড়ার সাথে নতুন তথ্যকে একসাথে যুক্ত করতে হবে। সহযোজন হলো, সহযোজন মানে অ্যাকোমোডেশন। তারপরে কি হবে, সেই হিসাবে কি হবে, তার একটা স্কিমা গঠন হবে, বুঝেছিলাম। এরপরে শেষ হবে সাংগঠিকরণ। সাংগঠিকরণ মানে অর্গানাইজ, শেষ পুরো জিনিসটাকে একসাথে অ্যাটাচ করে নতুন একটা কাঠামো তৈরি করে। তাহলে পুরো জিনিসটা যখন একসাথে হয় তখনই একজন ব্যক্তির আত্মীকরণ সম্ভব হয়ে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি বুঝিয়েছিলাম। ভেরি গুড, যারা অপশন সি বলেছো ঠিক। কেন, মনে থাকলে ভালো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশে কটি স্তরের কথা বলেছে? পিয়াগে তার জ্ঞানমূলক বিকাশে কটি স্তরের কথা বলেছে? চারটি। চারটি চারটি চারটি। চারটি স্তরের কথা বলেছে, মনে আছে? কি কি বলতো, কি কি চারটে স্তর? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কমপ্লিট আর পর পর, মানে চেষ্টা করবে পর পর মুখস্থ করার, মানে মাঝামাঝি জিনিসগুলো একদম এইভাবে মুখস্থটা করো না, তাহলে কি হবে, মানে সমস্যাটা কি হবে, পরে যখন কোনো প্রশ্ন আসবে তখন মনে রাখতে পারবে না যে কোন বছরে কোনটা, কোন সময় কোনটা। এই জন্য অ্যাজ এ সিকোয়েন্স ওয়াইজ মনে রাখার চেষ্টা করে, প্রথমে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা। ঠিক আছে, সংবেদন চালনাত্মক স্তর, প্রাক সক্রিয় স্তর, মূর্ত সক্রিয় স্তর আর যৌক্তিক সক্রিয় স্তর। তাহলে প্রথমে সংবেদন সঞ্চালন স্তর, যেটা সেন্সরি মোটর স্টেজ রয়েছে, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। তাহলে প্রথম যেটা বলেছিলাম, 2 বছর জন্ম থেকে 2 বছর পর্যন্ত সংবেদন সঞ্চালনমূলক সেন্সরি মোটর স্টেজ। তারপরে হচ্ছে প্রাক সক্রিয়তা, প্রাক সক্রিয়তা প্রি অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। তারপরে রয়েছে কি, 2 থেকে 7 মূর্ত সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, যেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর। আর শেষে হচ্ছে 7 থেকে 11 যৌক্তিক শেষে হচ্ছে যৌক্তিক সক্রিয়তা, যেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, 11 থেকে বেশি। ইংরেজি গুলো তার সঙ্গে একটু মনে রাখবে, পরীক্ষার সময় ইংরেজি গুলো তুলে বাংলা হিসেবে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তাহলে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, চারটে স্তরের কথা পিয়াগেট তার প্রজ্ঞামূলক বিকাশে বলেছেন। সিম্পল, সব থেকে সহজ প্রশ্ন, মনে রাখতে হবে। আচ্ছা, নিচের কোনটি প্রাক্সো আচ্ছা
এটা অ্যাকচুয়ালি হবে পারস্ক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়। কোশ্চেনটা একটু হয়ে গেছে, মানে যুক্তাক্ষর হয়ে গেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে উম, এটা অ্যাকচুয়ালি প্রাক সক্রিয়তা হবে, বুঝতে পারছো? প্রাক সক্রিয়তা হবে, ওই জন্য একসাথে জুড়ে গেছে। প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় কোনটা? কি হবে বলো তো? একটা স্যার। বাস্তববাদ। বাস্তববাদ। আর কার কি মনে হচ্ছে? বাস্তববাদ, দেখি। একটাই স্যার। এক একটা মনে হচ্ছে, তাহলে তার মানে তুমি বলতে চাচ্ছ বিপরীতমুখী প্রক্রিয়াটা প্রাক সক্রিয়তা স্থলে চলে আসে? পড়নি, ভালো করে স্যার পড়া, ডিটা একদম ভালো করে পড়া হয়নি, ভালো করে বুঝে পড়নি, সেই জন্য চারটে অপশন দেখোনি, এই জন্য। তো প্রি অপারেশনাল স্টেজে বলা হয় কোনো শিশু সে কিন্তু বিপরীতমুখী কোনো প্রক্রিয়ার কথা ভাবতে পারে না। কি বলেছিলাম? 2+2=4 হলে 4 থেকে 2 বিয়োগ করলে যে 2 হয়, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। কিন্তু বাস্তববাদ কিছুটা বুঝতে পারে, মানে পুরোপুরি না হলেও। বলেছিলাম যে এই স্তরের শেষের দিকে বাস্তববাদ ধারণা আসে। সর্বপ্রাণবাদ কৃত্রিমতা, মানে বলেছিলাম কৃত্রিমতা মানে তারা সবই ভাবে যে সবই মানুষ তৈরি করেছে। সর্বপ্রাণবাদ মানে যে জিনিসেরই চলে খেলনা ভাবে তার প্রাণ আছে। বাস্তবতাবাদ এগুলো কিন্তু আসে, ঠিক আছে? কিন্তু বিপরীতমুখী প্রক্রিয়া এটা কি হয় মনে করো? কোনো চিন্তাকে বিপরীত দিকে কি ভাবতে পারে? মনে পড়ছে জিনিসটা বোঝানোর সময় আমি পড়িয়েছিলাম? হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু ভালো করে পড়তে হতো, তাই তো? তাহলে হতো। আচ্ছা, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের বৈশিষ্ট্য নয়? প্রজ্ঞামূলক স্যার ক্রমবিকাশের, ব্যক্তিত্ব। বাকিদের কি মনে হচ্ছে? ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব। সবাই একমত না কারো দ্বিমত আছে? স্যার ব্যক্তিত্ব মনে হয়। হ্যাঁ, ভারসাম্য। প্রজ্ঞামূলক ব্যক্তিত্ব বিকাশ মানে প্রোগ্রামমূলকের সঙ্গে cognitive, হবে তো ভারসাম্য। একদম। প্রজ্ঞামূলক কগনিটিভের সঙ্গে কিন্তু ব্যক্তিত্ব যায় না, ঠিক আছে? ব্যক্তিত্ব কিন্তু এর বৈশিষ্ট্য নয়। পরিণমন অবশ্যই বৈশিষ্ট্য, পরিণেশন মানে ম্যাচুরেশন, যেটা স্নায়ুতন্ত্র এবং আমাদের যে লম্বায় দৈর্ঘ্যে বাড়ায় ম্যাচুরেশনের সাথে যুক্ত। সামাজিক মিথস্ক্রিয়া এটা অবশ্যই প্রজ্ঞামূলক বিকাশের সাথে যুক্ত রয়েছে, যেটাকে আমরা কগনিটিভ হচ্ছে কি বলে সোশ্যাল ইন্টারাকশন বলি, যে মানুষের সাথে কেমন ভাবে মিশতে হবে, কথা বলতে হবে, কোন জিনিসে ভয় পেতে হবে, সেগুলো আমরা পাই। ভারসাম্য মানে ইকুইলিব্রিয়াম, মানে কি করি নতুন যে কোনো তথ্যের সাথে পুরনো তথ্যের যে সামঞ্জস্য সেটা কতটা হচ্ছে সেটা আমরা দেখি। এর আরেকটা বৈশিষ্ট্য বলতে পারবে প্রজ্ঞামূলক বিকাশের বৈশিষ্ট্য? পরিণমন, সামাজিক মিথস্ক্রিয়া, ভারসাম্য, এর সাথে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারবে কি হতে পারে? অভিজ্ঞতা। কোনটা বাবা? বলো বলো। অভিজ্ঞতা। অভিজ্ঞতা পূর্বের স্যার। অভিজ্ঞতা। ভেরি গুড, ভেরি গুড। অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ভেরি গুড। এক্সপিরিয়েন্স মানে বাচ্চা কি হয় পাশাপাশি কে কি কাজ করছে সেগুলো থেকে কিন্তু ভালো করে শেখে। এই জন্য দেখবো অনেক সময় কি হয় যে বাবা মা সবসময় বলে যে তোকে আমি এত ভালো করে মানুষ করলাম তবুও তুই কেন এরকম হয়ে গেলি? তাহলে কি হয় ব্যাপারটা, বাচ্চাকে তুমি খুব ভালো ভালো জ্ঞান দিচ্ছ যে সত্যি কথা বলবি, ভালো করবি, হ্যান ত্যান, কিন্তু করার সময় তুমি তার সামনেই মিথ্যে কথা সবাইকে বলে যাচ্ছ। তাহলে বলবে এতকে ভালো জিনিস তো শেখাচ্ছি, তুমি যেটা তার সামনে অ্যাক্টিভিটি করবে সেটাই কিন্তু হবে। ওই জন্য বাচ্চার যেন অভিজ্ঞতা যেন ঠিকঠাক হয়, বিশেষ করে মানে বাবা মার মধ্যে যেন লড়াই, যে যুদ্ধ, মানে যুদ্ধ বলাটা ভুল, ঝগড়া, সেটা যেন বাচ্চার সামনে কখনো না হয়, ঠিক আছে? এটা অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। হুম, আচ্ছা, পরের প্রশ্ন। মূর্ত সক্রিয়তা স্তরের বয়স সীমা, এটা অলরেডি বলে দিয়েছিলাম কি হবে।
আচ্ছা, শোনা যাচ্ছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হুম। মূর্ত 7 সক্রিয়তা থেকে স্তর 11 বছর স্যার। হ্যাঁ, এক্ষুনি আমি 7 বুঝিয়ে থেকে দিলাম। 11। এক্ষুনি আমি বললাম 7 থেকে 11 বছর পর্যন্ত মূর্ত সক্রিয়তা স্তর রয়েছে। যার ইংরেজিটা কি বললাম? মূর্ত সক্রিয়তা স্তর? কংক্রিট। কংক্রিট কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট মনে রাখলেই হবে। ঠিক আছে? কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা হচ্ছে আমাদের 7 থেকে 11 বছর। আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কতগুলো পর্যায় রয়েছে? কোহলবার্গ 3টি। পড়েছি। বাকিরা কি বলছো? স্যার 3টি পর্যায় আছে আর 6টি স্তর আছে। তাহলে পর্যায় কতগুলো? 3টি পর্যায়, 6টি স্তর। 3টি পর্যায়। 3টি তাহলে পর্যায়। 3টি পর্যায় আছে। এটা আমরা পড়েছিলাম। 3টি পর্যায় আছে, তার মধ্যে 6টি স্তর রয়েছে। কি কি পর্যায় মনে আছে? স্যার প্রাক প্রথাগত পর্যায়, তারপরে হচ্ছে প্রথাগত পর্যায় আর উত্তর প্রথাগত পর্যায়। ভেরি গুড। মানে প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল, তাই তো? তাহলে পর্যায় আছে 3টে, আর যদি স্তর বলা হয় স্তর আছে 6টে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, একটু অন্যরকম প্রশ্ন আছে। যে শিশু জগতে বাস করে, ঠিক আছে, সমাজ সচেতনতা থাকে না, বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, কার্যকারণ বুঝতে পারে, এর ভিত্তিতে তুমি বলো যে আহ, শিশু প্রজ্ঞামূলকের কোন স্তরে রয়েছে? 4টে বৈশিষ্ট্য তার দেওয়া রয়েছে। নিজের জগতে বাস করে, সমাজ সম্পর্কে সচেতন নয়। স্যার সংবেদন চালনমূলক স্তর। অপশন এ। সংবেদন চালকমূলক স্তর। অপশন এ। তুমি বলছো এটা সেন্সরি মোটর, সেন্সরি মোটর এটা? বাকিটা ঠিক ঠিক সেন্সরি। মনে হচ্ছে? হ্যাঁ। ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ স্যার, হ্যাঁ সেন্সরি মোটর স্টেজ। ছেলেদের কি হলো গো? আজ তো খেলা নেই। কিন্তু কার্যকারণ বুঝতে তো শেখে না। হ্যাঁ আমার এটা হয় বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কার্যকারণ প্রাক বুঝতে শেখে। সক্রিয়। কার্যকারণ বুঝতে শেখে সংবেদন চালক মূল স্তরের শেষের দিকে। ঠিক আছে, মানে মোদ্দা কথা পরের স্তর, যে প্রাক সক্রিয়তার পূর্বে সে জিনিসটা বোঝে, কিন্তু এই নিজের জগতে বাস করে, সমাজ সম্পর্কে সচেতন হয় না। এই সময় নিজের জগতে বাস করে কেন? সে কে কি হচ্ছে তার কোনো জানা দরকার নেই, আত্মকেন্দ্রিক হয়। এই কথাটা আমি বলেছিলাম। এই সময় শিশু আত্মকেন্দ্রিক হয়, বাবু আমার নিজেরটা হলেই চলবে। সমাজ সম্পর্কে সচেতন নয়, যে অত কে কি বুঝলো না বুঝলো জানার দরকার নেই। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে অভাব রয়েছে, এটাও হয়েছে। কার্যকারণ কি? এই স্তরে শিশু ধীরে ধীরে বুঝতে পারে যে কোন কাজ করলে কে কোন কাজটা হবে। সে জানে আস্তে আস্তে শেষের দিকে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। এখান থেকে মানে দেখবে ওই যখন উঠতে খুব সুন্দরভাবে উঠে, মানে কোন একটা খাটের ওপরে ওঠে বা কোনো জায়গায় ওঠে, সে আস্তে আস্তে বুঝতে পারে। ঠিক আছে, এই জন্য এটা সংবেদন চালক মূলক স্টেজ, সেন্সারি মোটর স্টেজ হবে। আচ্ছা, যদি কোনো বালক, 4টে কথা বলা আছে, সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে সম্ভব, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সম্ভাবনা থেকে পৃথক সত্যকে চিন্তা করতে শেখে এবং সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে বালক কোন স্তরে রয়েছে? সি স্যার। যৌক্তিক সক্রিয়তা স্তর। সক্রিয়তা স্তর। একদম, যৌক্তিক সক্রিয়। একদম যৌক্তিক সক্রিয়তা স্তরে চলে গেছে। ফর্মাল অপারেশনাল যৌক্তিক স্টেজ সক্রিয়তা স্তর। সে সব বুঝে গেছে, যেটা সাধারণত 11+ থেকে শুরু হয়, 11+ থেকে শুরু হয়। সে এখন সব বুঝতে পেরেছে, একদম ম্যাচিওর বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শুরু করে, এখন তো আর বাচ্চা তো আরো বেশি বুঝে। আচ্ছা, যাই হোক, সুন্দর খবর। আচ্ছা, পরেরটা আছে, কোন বস্তুর সঙ্গে তুলনা করা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বোঝা, সব বস্তুকে সজীব মনে করা, এগুলো কোন স্তরের বৈশিষ্ট্য? স্যার প্রাক সক্রিয়তার স্তর। প্রাক সক্রিয়তা। প্রাক সক্রিয়তা। এগুলো হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর এর বৈশিষ্ট্য। এখানে প্রি অপারেশনাল স্টেজ, যেখানে মনে করে যে সব বস্তু সজীব, সর্বপ্রাণবাদ। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম, অ্যানিমালিজম যেটাকে বলা হচ্ছে। কোনো জিনিসকে পরিমাপ করতে পারে, কোনো জিনিসের বুঝতে পারে কোনটা সদৃশ্য কোন বৈসাদৃশ্য। সিম্পল, ভালো। আচ্ছা,
এটা একটু বোঝো, পড়ে তারপরে করো। একজন বালক কার্যকরণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে এবং সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে। পিয়াগেটের মতে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক সক্রিয়তা স্তর। তাহলে বিমূর্ত চিন্তা করতে পারে, ভালো সি। খবর। সম্ভাবনাগুলোকে পৃথক ভাবে করতে পারে, তার মানে সে অবশ্যই যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে রয়েছে, মানে বাচ্চা বড়া হয়ে গিয়া, তাই তো? ভেরি গুড, সুন্দর খবর। পরের প্রশ্ন, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি? স্যার সবগুলি। সবগুলোই হবে, এটা আমি সুন্দরভাবে বুঝিয়েছিলাম। সব। কিভাবে নৈতিক বিকাশ হবে? তোমার প্রথমে জ্ঞানমূলক বিকাশ হতে হবে, তোমাকে এই থটটা আসতে হবে যে হ্যাঁ এটা ভুল। তাহলে সেই ভুলটা তোমার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে। এবার তোমাকে সেই পরিস্থিতিতে তোমার অন্যের দৃষ্টিকোণ থেকে বিচার না করে নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখতে হবে যে তুমি সেই জায়গায় থাকলে কি করতে। ঠিক আছে? আর এটাই সবচেয়ে ভালো ভূমিকা গ্রহণ তখনই হবে। ঠিক আছে? সবচেয়ে ভালো ভূমিকা গ্রহণ তখনই হবে যখন দেখবে তুমি সেই জায়গায় বসানোর পরে তোমার যদি মনে হয় যে না, যে ব্যক্তিটা এই কাজটা করছে সে ঠিক কাজ করছে, তখন জানবে যে ভূমিকা গ্রহণ তোমার সঠিকভাবে হয়েছে। আমি এটা এটা মানে ভীষণ রিয়েলিস্টিক কথা বলছি, এটা তোমাদের শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে। ঠিক আছে? তোমরা যদি নরেন্দ্র মোদীর জায়গায় গিয়ে নিজেকে বসাও, মানে সঠিকভাবে তার ভূমিকা গ্রহণ করো, তুমি দেখবে মনে হবে সে যা করছে ঠিক করছে। তুমি যদি আমাদের ম্যাডামের জায়গায় নিজেকে বসাও, তখন মনে হবে না, যে যা করছে ঠিক কাজই করছে। ব্যাপারটা কি জানো তো? এটাই হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। ঠিক আছে? এটা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে মনে হতে পারে যে তোমার জন্য ইনজাস্টিস হচ্ছে, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তার পুরো জিনিসগুলো ইনফরমেশন সম্পর্কে জানো, তখন তোমার মনে হবে না তোমার যে তার জায়গায় সে ঠিক কাজ করছে। ঠিক আছে? না হলে কিন্তু কোনোদিন বুঝতে পারবে না। নাহলে বুঝবে যে না, তুমি অন্যের পার্সপেক্টিভ থেকে ভাবছো। কারণ প্রত্যেকের নজরে সে ঠিক। কি বলছি বোঝা গেছে? এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি বিবেক দ্বারা আচরণ নির্ধারিত হয়? স্যার ষষ্ঠ স্তর। স্যার, হ্যাঁ। কোন ডি, অপশন স্তরে? ডি। অপশন ডি, মানে সিক্স যে ডি। স্তর রয়েছে, ষষ্ঠ স্তর রয়েছে, সেখানে আমি বলেছিলাম যে ব্যক্তির বিবেক দ্বারা আচরণ নির্ধারিত হয়। ঠিক আছে? সেই সময় সে বিবেক, তার যে কনসিয়াসনেস রয়েছে, ঠিক আছে, মানে যেটাকে কনসায়েন্স বলা হয়। বিবেকের ইংরেজি কি জানো তো? বিবেকের ইংরেজি কনসায়েন্স, CONSCIENC, কনসায়েন্স। হ্যাঁ, তো বিবেক, কনসাসনেস যেরকম যা খুশি বলতে পারো। এখানে কি করে মানুষ যুক্তিপূর্ণ ভাবে ভাবে। হুম, ভালো খবর। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয় কোনটা? নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? জ্ঞানমূলক স্যার অপশন দ্বন্দ্ব সি। উপস্থাপন করা। স্যার সি সি হবে অপশন। হয়তো, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। সি তো বলেছে প্রক্ষোভমূলক বিকাশ, আর বি বলেছে প্রজ্ঞামূলক বিকাশ। কোনটা হবে? স্যার প্রজ্ঞামূলক। প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। প্রক্ষোভমূলক বিকাশ, সি সি অপশন। একদম অপশন অ্যান্সার সি। হবে সি, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। তাহলে নৈতিক বিকাশ তত্ত্বের মধ্যে কোহলবার্গের যে নৈতিক বিকাশ তত্ত্ব, বা যেটাকে আমরা জ্ঞানমূলক তত্ত্ব বলছি, বা যেটাকে আমরা বৌদ্ধিক বিকাশ তত্ত্ব বলছি, মানে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বলছি, সেখানে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, এটা আমরা বলেছি যে জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা। তারপরে যুক্তি এবং চিন্তন করা, যুক্তি এবং চিন্তন, এটা তো অবশ্যই আছে, যুক্তি দিয়ে সেই জিনিসটাকে চিন্তা করা, যেটা দ্বন্দ্বের মধ্যে পড়ছে, জ্ঞানমূলক বিকাশ। আর প্রজ্ঞামূলক বিকাশ, এর উপর সচেতন হওয়া। কিন্তু প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন, প্রক্ষোভ মানে কি? প্রক্ষোভ মানে যে ইমোশন বা আবেগ, এটার প্রতি কিন্তু সচেতন হওয়ার কথা বলেনি। পার্থক্য বুঝতে পারছি? যে আবেগ বিকাশ, যে কিভাবে তুমি আবেগ এক্সপ্লেন করবে, সেটাকে কিন্তু সচেতনের কথা বলেনি। কোহলবার্গ নৈতিক বিকাশের ক্ষেত্রে এটাই বলেছে যে জ্ঞানমূলক দ্বন্দ্ব হবে, সেরকম জ্ঞানমূলক বিকাশ হবে, এবং সেই অনুযায়ী তুমি রোল টেকিং করবে। রোল টেকিং এর জন্য যুক্তি এবং চিন্তন হবে। ঠিক আছে?
কিন্তু আবেগের কথা বলেনি, যে তুমি আবেগপূর্ণ হয়ে কিভাবে বিকাশ হবে তার কথা কিন্তু কোহলবার্গ এখানে বলেনি। ফলে সঠিকভাবে উত্তরটা কিন্তু করবে। ওকে, ভেরি গুড। যারা সি ভেবেছো বা বলেছো ঠিক, আর বাকিরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, কারণ উত্তর যদি না দাও সঠিকভাবে পড়া হবে না। এরকম নয় যে আমি যতগুলো প্রশ্ন পড়ালাম পরীক্ষায় সেগুলো থেকেই প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোই আসবে, সেরকম নয়। কিন্তু এগুলো যদি সঠিকভাবে করতে পারো তাহলে পরীক্ষায় প্রশ্ন এলে সেগুলোকে সলভ করতে পারবে। কারণ পেডাগজি বা মানে আমাদের চাইল্ড স্টাডিজ এরকমই সাবজেক্ট। ওকে, ইতিহাসের প্রশ্ন নয় যে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল। হুম, ইনফরমেটিভ নয়। পরের প্রশ্ন, শিশুর বিকাশের প্রক্রিয়াগুলি পরস্পর সম্পর্কিত, নিচের কোনটি বিকাশের প্রক্রিয়া বলা যায় না? কোনটি হয়ে গেছে, কোনটি? স্যার প্রেরণা, মোটিভেশন বা প্রেরণা। প্রেষণা। তাহলে অ্যান্সার কি হবে? সি হ্যাঁ, প্রেরণা বা মোটিভেশন। ঠিক আছে, মোটিভেশন কখনো বিকাশের প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ঠিক আছে, মোটিভেশন কখনো বিকাশের মধ্যে পড়ে না। পৃথকীকরণ, সমন্বিতকরণ, এগুলো সব। প্রেরণাটা তাহলে কি ধরনের প্রক্রিয়া? এটা একটি মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, মনে রাখবে, প্রেরণা বা মোটিভেশন মানসিক প্রক্রিয়া। এর জন্য অন্য কোনো নাম। কেউ মনে মনে মোটিভেটেড, তার এটা মনে, তার মন অনুযায়ী তাকে মনের মানসিক প্রক্রিয়া। এটা কোনো শারীরিক প্রক্রিয়া নয়, শারীরিক বা জ্ঞানীয় প্রক্রিয়া নয়। ঠিক আছে, এটা একটা মানসিক প্রক্রিয়া, মোটিভেশন বা প্রেরণা। আচ্ছা, কোহলবার্গের মতে এটা একটু ভালো প্রশ্ন, একটু ভেবে চিন্তে উত্তর দেবে। কোহলবার্গের মতে এ টাইপের ব্যক্তিরা নীতিবোধ নিয়ন্ত্রণ করে নিয়মের দ্বারা, বি টাইপের ব্যক্তিরা আদর্শের দ্বারা, বি টাইপের ব্যক্তিরা বিবেকের দ্বারা, আবেগের দ্বারা, বি টাইপের ব্যক্তিরা। কোনটা কোনটা ঠিক, একটু ভেবেচিন্তে উত্তর দেবে। স্যার অপশন এ 1 এবং 2। 1 এবং 2। বাকিরা কি বলছো? অপশন ডি। 1 এবং 4। আচ্ছা, দেখি আর কে কি বলছো। ডি মানে কিন্তু 1 আর 4 বলছো, আর এ বলছো মানে 1 আর 2 বলছো, সেগুলো ঠিক বলছো। স্যার বি হতে পারে স্যার। স্যার অপশন তো বি স্যার। হবে। অপশন বি মানে 1 আর 3 বলছো। তো সি বলছো নাকি 3 আর 4? হ্যাঁ স্যার বি স্যার। অপশন না এ স্যার মনে এটাই হচ্ছে। হবে, স্যার এটাই অপশন হবে, এই তো হবে, এটাই হবে, 1 আর 2। এটাই হবে, এটাই হবে, অপশন এটাই হবে। আচ্ছা, আমি পড়ানোর সময় বলেছিলাম একটা এ আদর্শের টাইপ, দ্বারা আর নিয়ন্ত্রিত নিয়মের এ দ্বারা। টাইপের যে ব্যক্তিরা এই হয় তারা সাধারণত মেয়েরা হয়, আমি বলেছিলাম। আর বি টাইপের ব্যক্তি যারা হয় তারা সাধারণত ছেলেরা হয়, বলেছিলাম। তার মানে যারা আবেগের দ্বারা চলে তারা নিয়মে চলে, জিনিসটা বুঝবে। যারা আবেগে চলে তারা নিয়মে চলে। তাহলে বি টাইপের ব্যক্তিরা কি আবেগে, মানে বি টাইপের ব্যক্তি তারা কি আবেগে চলে? তারা কিন্তু আবেগে চলে না। এ টাইপের ব্যক্তি তারা নিয়মে চলে, তাহলে 1 ঠিক। আর যারা নিয়মে চলে তারা বিবেকে চলে। ঠিক আছে, আর বি টাইপের ব্যক্তিরা আদর্শে চলে। মানে এখানে 1 আর 3 সেটা ঠিক, মানে অপশন বি কারেক্ট। আমি বুঝিয়েছিলাম, ভালো করে বুঝিয়েছিলাম, মেয়ে আর ছেলে করে বুঝিয়েছিলাম যাতে জিনিসটা বোঝা যায় ক্লিয়ার ভাবে। এ টাইপের ব্যক্তি যেগুলো হয় তাদেরকে হেটেরোনোমাস বলা হয়। আমি এখানে একটু লিখে দিচ্ছি, যারা এ টাইপের ব্যক্তি হয় তাদেরকে বলা হয় হেটেরোনোমাস। HETERONOMOUS, হেটেরোনোমাস মোরালিটি বলা হয়ে থাকে। আর যারা বি টাইপের ব্যক্তি হয়, যারা বি টাইপের ব্যক্তি হয় তাদেরকে বলা হয় অটোনোমাস, AUTONOMOUS, অটোনোমাস। অটোনোমাস মানে কি, যে একদম মানে যা হবে ভাই হচ্ছে নিজের মতো, নিজে চালনা করবে। ঠিক আছে, তো সেই কারণে তারা হচ্ছে অটোনোমাস হয়, যারা একটু ছেলেরা হয়, জেনারেলি ছেলেরা হয়। তাহলে বোঝা গেছে আর ছেলেদের এটা, এরা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়, ন্যায় বিচার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, সেগুলো এ টাইপের বৈশিষ্ট্য। ক্লিয়ার হতে পারলাম? স্যার স্যার এ বলো। টাইপের ব্যক্তিত্বরা তো কর্তৃত্ব আর নিয়মের দ্বারা হয়, আর বি টাইপ তো উন্নত বিবেক আর আদর্শের দ্বারা হয়। হুম, তাহলে কিন্তু কোনটা এখানে বলছো? আপনি বলছেন যে এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা, কিন্তু
এ টাইপ ব্যক্তির নীতিবদ্ধ কর্তৃত্ব আর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর বি টাইপের তো আদর্শ আর উন্নত বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হ্যাঁ হয়। সরি, আমি তাহলে ভুল বললাম, বি টাইপের কথাই বলছি। বি টাইপের যেটা, সেটা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, বি তাহলে টাইপের স্যার এখানে তো স্যার অপশন আপনি এটা হওয়ার বোধহয় কথা, আপনি এটা হওয়ার কথা তো বোধহয় তাহলে। অপশন এ হবে, আপনি বি তে দাগ দিচ্ছেন তো। 1 আর 3, আচ্ছা হ্যাঁ বি টাইপের। ও সরি 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 সরি, তাহলে 1 আর হচ্ছে 3। আপনি এ তে দাগ দিতে গিয়ে বি তে দাগ দিয়ে দিয়েছেন। দাঁড়া 1 সেকেন্ড, বি টাইপ হচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড 1 সেকেন্ড একটু দাঁড়াও। এ টাইপের যারা ব্যক্তি হয় তারা নিয়ম দ্বারা চলে, তাহলে এ আমাদের 1 নাম্বার আমাদের একদম সঠিক, 1 আমাদের একদম কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে বিবেক দ্বারা আদর্শের দ্বারা এ টাইপের যারা ব্যক্তি হয় তারা হচ্ছে বি টাইপের ব্যক্তি আদর্শের দ্বারা চলে, আর এ টাইপের ব্যক্তি বিবেকের দ্বারা চলে। না, 1 আর 2 কারেক্ট হবে, 1 আর 2 হবে। মানে 8টা হবে, 8টা কারেক্ট হবে, 1 আর 2 হবে। হুম, হুম। কারণ বি টাইপের যারা ব্যক্তি হয় তারা হচ্ছে বিবেক দ্বারা পরিচালিত হয়, তাহলে এ টাইপের ব্যক্তি বিবেক দ্বারা কিন্তু নয়, বি টাইপের ব্যক্তিরা বিবেক দ্বারা হয়। হুম, তাহলে এটা 1 আর 2 হবে, এই দুটো কারেক্ট। আচ্ছা, পরেরটা, নিচের কোনটি বিকাশের নীতি নয়? স্যার বিপরীতমুখী। 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 বিকাশের নীতি নয় হচ্ছে বিপরীতমুখী, এটা বিকাশের নীতির মধ্যে পড়ে না, কারণ বিকাশ সবসময় ঠিক। একমুখী হয়। তাই তো, একবার যদি বিকাশ ঘটে যায় তারপর আর তুমি সেটাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে না, তাহলে বিকাশ সবসময় বিপরীতমুখী হতে পারে না। সাধারণ থেকে বিকাশ বিশেষের দিকে হয়, প্রথমে সব পড়ানো হয়, তারপর আস্তে আস্তে স্পেশাল জিনিস পড়ানো হয়, নিরবিচ্ছিন্ন হয়, পরপর চলতে থাকে, পর্যায় ভিত্তিক হয়, মানে স্টেজ বেসড হয়ে থাকে। একদম ঠিক, তো বিপরীতমুখী বিকাশ হয়। পিয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? পিয়াজের যে নির্মিতিবাদ সেটা কোন ধরনের নির্মিতিবাদ? স্যার ব্যক্তি নির্ভর, ব্যক্তি নির্ভর। পিয়াজের ব্যক্তি নির্ভর। ব্যক্তি পেঁয়াজের নির্ভর। পেঁয়াজের যে নির্মিতিবাদ হয় সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর হয়ে থাকে। ভেরি গুড, ব্যক্তি নির্ভর হয়, কারণ এর মাধ্যমে ব্যক্তিরা কতটা, মানে কোনো শিশু তার চারপাশে যে অভিজ্ঞতা বা জ্ঞান থেকে নিজেরা নিজেদের তৈরি করে, তাহলে পিঁয়াজের যে নির্মিতিবাদ সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর। আর সমাজ নির্ভর এটা কার? সমাজ নির্মিতিবাদ, স্যার সমাজ ভাইগটস্কি, ভাইগটস্কি। স্যার ভাইগটস্কি। ভাইগটস্কি, ঠিক আছে, ভাইগটস্কি। ভেরি গুড, ভাইগটস্কি। পরেরটাই আছে, কি হবে? সমাজ নির্ভর, তাই তো? সমাজ নির্ভর। সমাজ নির্ভর, সমাজ নির্ভর। সমাজ নির্ভর। সমাজ নির্ভর হচ্ছে ভাইগটস্কি। আচ্ছা, শিক্ষার কোন পর্যায়ে ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব সুপারিশ করেননি? খুব ভালো প্রশ্ন। কোন পর্যায়ে ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সুপারিশ করেননি? পড়ানোর সময় বলেছিলাম, ব্যাপারটা কি স্যার জানো? অপশন বি। অপশন বি, আর কে কি বলছো দেখি? বি স্যার, স্যার বি। কি বলছো, আর কার কি বলছো? ডি স্যার, ডি। ডি মনে হচ্ছে, ডি। ডি স্যার মনে ডি হচ্ছে? হবে, মূল্যায়নটা। মূল্যায়নের কথা বলছো, ঠিক আছে, একদম অ্যান্সার হবে স্যার ডি মূল্যায়ন। ডি। কারণ বাকিগুলো সব মূল্যায়ন। বলা হয়েছিল যে শিক্ষার যে সিলেবাস হবে সেখানে সামাজিক নির্মিতিবাদের কথা বলা হয়েছে, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষণ পদ্ধতি সেখানেও বলা হয়েছে, কিন্তু মূল্যায়ন যেটা হয় সেই সময় কিন্তু ভাইগটস্কি সামাজিক নির্মিতিবাদের সুপারিশ করেননি। আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, সঠিক উত্তরটি নির্বাচন করো। শিক্ষণে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গিতে পিয়াজে ব্যক্তির উপরে গুরুত্ব দিয়েছেন, ভাইগটস্কি সমাজের উপরে। পিয়াজে সমাজের উপরে, ভাইগটস্কি ব্যক্তির উপরে। পিয়াজের মতে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গি, আর কোনটা হবে বলো? স্যার অপশন এ। অপশন এ। অপশন এ। অপশন এ পরিষ্কার Option ভাবে A, বলা option A, হয়েছে যে পিয়াজে ব্যক্তির উপরে ব্যক্তিভিত্তিক, আর ভাইগটস্কি সামাজিক ভিত্তিক।
পরিষ্কার বোঝাই যাচ্ছে, নতুন কিছু না। অপশন পরিষ্কার প্রশ্ন আছে, অসুবিধা নেই। নৈতিক আচরণ হলো, কোন জিনিসটাকে নৈতিক আচরণ বলবো? অপশন এ। বাকিগুলো পড়েছো? স্যার সবগুলি হবে। সবগুলো স্যার সবগুলি স্যার ডি ডি সবগুলো ওই জন্য পড়তে হবে, সবগুলি হবে ছট করে উত্তর দেবে না, স্যার অপশন ডি এ। হবে ডি এই জন্য সবগুলো হবে। ডি। আবার হ্যাঁ স্যার সবগুলো। আবার সবসময় সবগুলি আছে মানে যে উত্তর সবগুলি হবে সেরকমও ব্যাপার নয় কিন্তু। তো একটু কেয়ারফুলি হ্যাঁ দেখে হ্যাঁ। শুনে কিন্তু করবে। গেল মনে হচ্ছে। এক সেকেন্ড। অনৈতিক আচরণ হলো, কোনটা অনৈতিক আচরণ হলো? ডি স্যার হবে সবগুলি। এটাও স্যার এটাও ডি হবে সবগুলো, ডি এটাও হবে সবগুলো হবে। কারণ অনৈতিক আচরণ সেটাকেই বলা হচ্ছে যে গোষ্ঠীর প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ করা। যে যে চাইছি তার আচরণ করছো, এই ধরনের অজ্ঞতার জন্য নয়। সেটাকে যেমন বাচ্চাদের বলেছিলাম, বাচ্চারা যেটা করে কিন্তু অজ্ঞতার কারণে করে। আর সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা, এগুলোই অনৈতিক আচরণের মধ্যে পড়ে। আচ্ছা, আনফর্মাল, অপশন ডি। নীতিহীন বা আনফর্মাল আচরণ কোনটা? স্যার এটাও তো সবগুলি। এটাও সবগুলো হচ্ছে, ঠিক আছে। তার মানে এই সবগুলো এই তিনটে প্রশ্নই এমন ভাবে দেওয়া আছে যাতে অনৈতিক আচরণ, নীতিহীন আচরণ আর ফর্মাল আচরণটা ক্লিয়ার ভাবে বোঝা, ঠিক আছে, যে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, নৈতিক আচরণ শিখনের কৌশল। ওপরের সবগুলিই মনে হচ্ছে। এটাও হবে। ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে সবগুলো শেখা, প্রত্যক্ষ শিক্ষাদান, ট্রায়াল অ্যান্ড একাত্ম এরর বোধের মেথড, মাধ্যমে। হ্যাঁ, প্রত্যক্ষ শিক্ষাদান, একাত্ম একাত্মবোধের বোধ মাধ্যমে এবং উপরের উপরে সব। সব। ভেরি গুড। আচ্ছা, কোহলবার্গের নৈতিক বিকাশ বিভিন্ন স্তরের মধ্যে কোনটি প্রাসঙ্গিক নয়? শাস্তি ও বাধ্যতা স্যার। তাই কি? আর একটু ভেবে বলো। অনুকরণ অনুকরণ স্যার। অনুকরণ অনুকরণ, ভেরি গুড। কোহলবার্গের যখন নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে প্রাসঙ্গিক নয় হচ্ছে অনুকরণ, ঠিক আছে। প্রথম স্তরে কিন্তু বলাই ছিল, কোহলবার্গের যে প্রথম স্তর সেটা বলাই ছিল শাস্তি এবং বাধ্যতা, পানিশমেন্ট ও ওবিডিয়েন্স। এটা কিন্তু প্রথম স্তরে কিন্তু এটা বলেছে। দ্বিতীয় স্তরে, দ্বিতীয় পর্যায়ে যেটা বলেছে সেখানে কিন্তু বলা হয়েছে সমাজের প্রত্যাশিত আচরণ করতে হবে। তৃতীয় পর্যায়ে কিন্তু যেটা সর্বোচ্চ স্তর, সেখানে উত্তর প্রথাগত স্তর, সেখানে বলাই হয়েছে যে সার্বজনীন নীতি। কিন্তু অনুকরণ কোনো তত্ত্বের মধ্যে পড়ছে না, তাই তো? পড়তে হবে বাবা, একটু পড়াশোনা করতে হবে। নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? একটু দেরি করে কোনটা? নৈতিক বিকাশ স্যার, নৈতিক বিকাশ। নৈতিক, নৈতিক স্যার, ডি হবে নৈতিক। ঠিক আছে, তাহলে কোন বিকাশটা আমাদের একটু দেরি করে আসে? নৈতিক বিকাশ সবসময় আমরা নৈতিক দিক থেকে, নৈতিকতা আমাদের একটু দেরি করেই আসে। আগেই কি আর নৈতিকতা চলে আসবে? মোরাল ডেভেলপমেন্ট সবসময় একটু দেরি করেই আসে, তাই তো? মোরাল ডেভেলপমেন্ট একটু দেরি করেই আসে, ভালো খবর। এটা কি হবে? কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ এবং বি, এ টাইপ এবং বি টাইপে ভালো হয়? স্যার জ্ঞানমূলক বিকাশ। দেখি এটা আর কার কি মনে হচ্ছে, দেখি। স্যার নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ। আর কিছু সামাজিক প্রাক্ষবিক কিছু বলবে না? এই দুটোই হবে। কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ আর বি টাইপে ভালো হয়?
স্যার বি মনে হচ্ছে। সামাজিক স্যার এটা বিকাশ। নৈতিক বিকাশই হবে, আমি ভুল বলেছি হয়তো এটা কি হবে দেখি। নৈতিক বিকাশ এটা হবে। স্যার ডি হবে অপশন, নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ ডি তাহলে যেহেতু এটা ডি হবে। নৈতিক বিকাশে আছে। তাহলে নৈতিক বিকাশের কথাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? নৈতিক বিকাশের প্রকৃতি টাইপ এ টাইপ আর বি টাইপে ভালো হয়, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সহজ প্রশ্ন। বিবেকের দ্বারা। বিবেকের দ্বারা স্যার। বিবেকের ডি দ্বারা। অপশন, বিবেকের বিবেকের দ্বারা সুন্দরভাবে পড়েছি আমরা। আচ্ছা, ডি স্ক্যাফোল্ডিং বা ভার বন্ধন বলতে কি বোঝায়? স্ক্যাফোল্ডিং পড়েছিলাম নোটসে, সুন্দর করে বলা স্যার হয়েছে। উপরে সবগুলো সবগুলো। সবগুলো। বলা হয়েছিল স্যার সবগুলো সবগুলোই সময় সংকেত দেওয়া, হিন্ট দেওয়া, স্যার সবগুলোই মনে করিয়ে দেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে মনে করে দেওয়া। ভার কমিয়ে নেওয়া। হ্যাঁ, তারপরে কি বলেছিলাম, যখন স্ক্যাফোল্ডিং এর আর দরকার নেই তখন কি পদ্ধতি করা হয় মনে পড়ে? ফেডিং। ফেডিং ট্রেডিং। স্যার। ভেরি গুড, জেড ট্রেডিং। মানে আস্তে আস্তে স্যার। তার কাছ থেকে সহায়তাটাকে তুলে নেওয়া, যাতে সে নিজে নিজেই এই কাজটা করতে করে দেয়, হ্যাঁ। ভেরি নিজের গুড, সমস্যার সমাধান করার পর সে নিজে নিজে সমস্যা করতে পারে, সমাধান ভেরি করতে গুড। পারে। ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব অনুযায়ী নিম্নোক্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য উপযোগিতা? খুব ভালো প্রশ্ন, একটু ভেবেচিন্তে উত্তর দাও। একটাই উত্তর আমি নেব, ঝট করে উত্তর না দিয়ে একটাই উত্তর দেবে যেন ঠিকঠাক হয়। একটাই উত্তর আমি চাই, সেটা যেন স্যার সবাই। সহযোগিতামূলক প্রকল্প, অপশন ডি। ডি মনে হচ্ছে, ডি। ভেবেচিন্তে বলছো না একটু তাড়াহুড়ো করে বলছো? স্যার একটু অপেক্ষা করছি। অবশ্যই সেটাই বলছি ডি যে উত্তর একটাই দেবে, ভাবনা চিন্তা করে। যদি বলি কেন বলতে হবে, বা- কেন বলো? স্যার বাস্তব ভিত্তিক অনুসরণ প্রশ্নাবলী, মানে যেহেতু বাস্তবের সঙ্গে কোনো বাচ্চাকে প্রশ্ন করলে তার মূল্যায়নটা বেশি ভালো হবে। হ্যাঁ স্যার বি হবে, আচ্ছা যেহেতু যে অপশন বি। সামাজিক আচ্ছা নির্মিতিবাদের যে সঙ্গে যাচ্ছে হ্যাঁ যে বাস্তবটা। প্রথমে আমাকে ওই কথাটা বললে, যে প্রথমে বললে বাস্তব ভিত্তিক, স্যার সেই কি কারণ ভাই সে গটকসকি না না বলেছিল না যে সমাজে উনি বয়স্ক ব্যক্তিদের সাথে শিশুরা মিথস্ক্রিয়ার মাধ্যমে মানে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে, সেই কারণে তো এখানে সহযোগিতামূলক প্রকল্প হতে পারে। হ্যাঁ না, আমি প্রথমে উত্তরটা বললে বাস্তব ভিত্তিক অনুসরণ প্রশ্নাবলী, সেই কি প্রথমে সহযোগিতামূলক প্রকল্পটা বললে উত্তরটা? না স্যার। তাহলে আলাদা দুজন ব্যক্তি, তাই তো? মানে যারা যারা যে উত্তরটা দিলে, আমি তো বুঝতে পারছি না কি উত্তর দিয়েছো। এবার যারা প্রথমে অ্যান্সারটা দিয়েছো সহযোগিতামূলক প্রকল্প, তার উত্তরটাই কিন্তু সঠিক, ঠিক আছে? কারণ সামাজিক নির্মিতি বা তত্ত্ব এখানে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সবসময় প্রয়োজন সহযোগিতামূলক প্রকল্প। কেন? কারণ এই প্রকল্পের মাধ্যমেই একমাত্র সামাজিকতা শেখানো যায়। এটা আমি বারবার বলেছি পড়ানোর সময়, এই কথাটা আমি বারবার বলেছি। একটা বাচ্চাকে তুমি যতই জ্ঞান দাও, যতই পড়াও, যতই বোঝাও যে হ্যাঁ এইটা করা ঠিক ওইটা করা ভুল, প্র্যাকটিক্যালি করতে গেলে সে কিন্তু করতে পারবে না যতক্ষণ না সে নিজে ফিল্ডে নেমে কাজটা করে। সহযোগিতামূলক প্রকল্প সে যখন করবে, স্কুল ঝাঁট দেওয়া, গাছ লাগানো, কাউকে হেল্প করা, দান করা, তখন তার মধ্যে সামাজিক নির্মিতিবাদ হবে। তুমি ঘরে বসে তাকে 50টা মানে জ্ঞানের বই দিয়ে দাও, সিনেমা দেখিয়ে দাও, যা দিয়ে দাও, কোনোদিন সে তৈরি হবে না। তাকে যতক্ষণ না তুমি বাইরে বের করছো, সে সামাজিকতা কোনোদিন শিখবে না। আর এই কারণেই আমি বলেছিলাম মেয়েদের সামাজিকতা ছেলে মানে খুবই কম হয়, তার কারণ তারা বাইরে খুব একটা বেরোয় না, ঠিক আছে? এটা বাস্তব কথা। এটা খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু এটা বাস্তব কথা। এবার মেয়েরা বেরোলে সমস্যা আছে, সেই কারণে বাড়ির থেকে রেস্ট্রিক্টেড করে রাখে, কিন্তু এটা বাস্তব কথা। মেয়েদের মধ্যে সামাজিকতা কম থাকার কারণ এটা, তারা ওই বইয়ে পড়ে কিন্তু প্র্যাকটিক্যালি যখন হয় তখন কিন্তু করে না, ঠিক আছে? এটা বাস্তব কথা। হুম? সবার ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন। পিয়াগেটের মতে জ্ঞানী ও বিকাশের কোন পর্যায়ে শিশুরা বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স বুঝতে পারে? এটা বলেছিলাম। কোন স্তর হবে? স্যার ডি কি অ্যান্সার? অপারেশনাল স্টেজ। কি হবে?
ডি স্তর। অ্যান্সার কি স্যার? যৌক্তিক না, যৌক্তিক সক্রিয়তার স্তরে কি আর বুঝে, তার অনেক আগেই সে বুঝে যায়। মূর্ত সক্রিয়তার স্তর। মূর্ত, মূর্ত কেন, তো এই তো মূর্ত সক্রিয়তা। সিকোয়েন্স পুরো ঘেটে হয়ে গেছে, কারণ অপশন দেওয়ার সময় সিকোয়েন্স উল্টে দিয়েছি, যেই সিকোয়েন্স উল্টে গেছে সব শেষ। অপশন এ, প্রাক এ হবে। মানে ব্যাপারটা কি হয়েছে, অপশন এ হবে। ব্যাপারটা কি হয়েছে যে আচ্ছা কোনটা কোন এজে বলো তো, দেখি মনে আছে নাকি। আমি বুঝতে পারছি তোমাদের উত্তর গন্ডগোল হয়ে গেছে কেন। সংবেদন সঞ্চালনমূলক স্তর তো ওই জন্ম থেকে 2 বছর। 3 বছর 3 প্রাক- বছর 2 হ্যাঁ, বছর। 2 বছর। প্রাক সক্রিয়তার স্তর হচ্ছে 2 থেকে 7 বছর। মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 আর যৌতিক সক্রিয়তার স্তর 11 থেকে 18 বছর পর্যন্ত। এবার বলো বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুঝতে পারে কোন স্টেজ। 2 থেকে 7 প্রি অপারেশনাল স্টেজ। সংবেদন সঞ্চালনমূলক, প্রথমেই তো বললাম বস্তু স্থায়িত্ব অবজেক্ট পার্মানেন্স, এটা তো তার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। একটু আগে থেকে তো বারবার এই কথাটাই হচ্ছে যে এই স্তরের শেষের দিকে বস্তু স্থায়িত্ব সম্পর্কে তারা বুঝতে পারে। কোশ্চেনের মধ্যে করাইনি, দেখাবো একটু আগে এই জিনিসটা হচ্ছিল তো, কোনটা এই স্তরের বৈশিষ্ট্য নয়, তার মধ্যে এটা হচ্ছিল যে বস্তু স্থায়িত্ব, আত্মকেন্দ্রিকতা, এগুলো সব সংবেদন সঞ্চালনমূলক স্তরের মধ্যেই তো পড়ছে। মনে পড়ছে? দেখাচ্ছি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ স্যার। দেখিয়ে দিচ্ছিলাম। উম, প্রাক প্রাক সক্রিয়তার স্তর, এই যে সেন্সরি মোটর, এই দেখো আত্মকেন্দ্রিক হয়, সচেতনতা থাকে না, স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, ঠিক আছে, কিন্তু এই স্তরের শেষের দিকে হয়, আমি বললাম। কিন্তু কোনো অপশনে পাচ্ছ যে স্থায়িত্ব সম্পর্কে, এই যে কোনো অপশনের মধ্যে পাচ্ছ। আর আমি পড়ানোর সময় বলেছিলাম, এই যে দেখা গেল কোন একটা জায়গায় বললাম, সম্ভবত পড়ানোর সময় বললাম কোন একটা প্রশ্নতে, আহ আত্মকেন্দ্রিক হয়, এটা দেখো, এটাও স্থায়িত্ব সম্পর্কে প্রাথমিক অবস্থায় বোধ থাকে না, তার এই স্তরের শেষের দিকে আসে। এবার তারপরে ফর্মালে কোন একটা জায়গায় এখানে নেই, কিন্তু ওই স্তরের শেষের দিকে থাকে নোটসে আমি এই ব্যাপারটা বলেছিলাম, এখানে কোশ্চেনে নেই, এখানে কোশ্চেনে সেটাকে নেই, আহ, এখানে কোশ্চেনে নেই সেই জিনিসটা। বিপরীতমুখী ব্যক্তিকেন্দ্রিক সময় নির্ভর না, এখানে কোনোটাতে আলোচনা পড়ছে না, না এখানে পড়ছে না। ওটা আমি এতে বলেছিলাম যে সংবেদন সঞ্চালনমূলক স্তরের শেষের দিকে বস্তু স্থায়িত্ব সম্পর্কে সে বুঝতে পারে, তাই তো। ভাইগটস্কি তত্ত্বে যে ক্ষেত্রে একজন শিশু নিজের সক্ষমতার চেয়ে একটু কঠিন কাজ সাহায্য নিয়ে করতে পারে তাকে কি বলা হয়? দেখে মনে আছে কিনা। স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কি সেটা ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। স্ক্যাফোল্ডিং কোনটাকে বলা হয়? Scaffolding, জেডপিডি। এইটাকে বলা হয় জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিংটা কি জিনিস? ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং হচ্ছে সাহায্য করার প্রক্রিয়া, সাহায্য করার প্রক্রিয়াকে স্ক্যাফোল্ডিং বলা। ওই যে ছোট ছোট স্তরে ভেঙে দেওয়া, তাকে হিন্ট দেওয়া, এটা তো একটা মেথড, এটা তো একটা মেথড। কিন্তু এই যে স্ক্যাফোল্ডিং জেডপিটি মনে পড়ছে যে একটা জায়গা পর্যন্ত সে নিজে কাজ করতে পারে, আরেকটা জায়গা তার বিয়ন্ড, সাহায্য চাইলে করতে পারেন, তার মাঝখানের যে অংশটা, সেই অংশটাই কি হয়, তাকে যদি একটু হেল্প করা হয়, স্ক্যাফোল্ডিং দেওয়া হয়, তাহলে সেই স্তরে সে পৌঁছতে পারে, যেটাকে জেডপিডি বলা হয়। এবার মনে পড়ছে পড়ানোর সময়টা, মনে পড়ছে পুরো জিনিসটা, ভুলটা কি হলো, ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ স্যার। তাহলে জানতে জানতে ভুল হয়ে গেল। বলো, কোলবার্গের তত্ত্ব অনুসারে কোন স্তরে শিশুরা শাস্তি এড়াতে বা পুরস্কার পাওয়ার জন্য নৈতিক সিদ্ধান্ত নেয়? খুব ভালো প্রশ্ন। স্যার এ
স্যার অপশন এ। অপশন এ স্যার। অপশন এ। তাহলে প্রি কনভেনশনাল স্টেজে শিশুরা কি করে, ঠিক আছে, যে শাস্তি এড়াতে, যাতে সে কোনো রকমের পানিশমেন্ট না পায়, সেই জন্য সে করে, বা পুরস্কার দেবে, "এই এটা কর তাহলে হবে", ঠিক আছে। তাহলে এই সময় কোনো নৈতিকতা সে শেখে না, কিন্তু পুরস্কার পেতে বা শাস্তি এড়াতে সে নৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে। ওই জন্য ছোটবেলায় এগুলো করতে হয় বাচ্চাকে। ভাষা চিন্তা ভাবনাকে পরিচালিত করে, এই মতবাদটা কার? কে বলেছে ভাষা চিন্তা ভাবনাকে? স্যার ভাই গটকস্কি। ভাই গটস্কি। সি স্যার অপশন সি। ভাইগটস্কি। ভাইগটস্কি ভাই গটস্কি বলেছে যে ভাইগটস্কি ভাষা চিন্তা ভাবনাকে পরিচালিত করে, ভাষাবাদ তত্ত্ব। স্কিমা বলতে কি বোঝানো? পিয়াগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুযায়ী স্কিমা। অপশন এ স্যার অপশন স্যার সি, সি। মনের মধ্যে তথ্য বিনষ্ট করার কাঠামো। না, মনের অপশন মধ্যে তথ্য বিন্যাস কাঠামো। অপশন সি। অপশন এ নয়, নতুন তথ্য গ্রহণ করা। নতুন তথ্য গ্রহণ করা হবে না। স্কিমা তো তথ্যের একক সংগঠন না, তো এ মনে হয় হবে। হ্যাঁ, হ্যাঁ। এই আমি ভুলটা করাতে চেয়েছিলাম যাকে, সে ঠিক কেউ না কেউ ভুলটা সেই করলো। স্কিমা কি সেই কথাটা বলেছে? স্কিমা কখনোই এটা নয়। স্কিমা কথাটার মানে হচ্ছে, যে তথ্য আগে তোমার কাছে একটা তথ্য ছিল, তুমি পরে একটা নতুন তথ্য নিলে, এবার কি করলে, দুটো তথ্যকে তুমি কম্বাইন করে তুমি যে আত্মীকরণ করলে, তখনই তো তোমার স্কিমাটা গঠিত হবে। নতুন তথ্য গ্রহণ করা তো স্কিমা নয়। নতুন তথ্য গ্রহণ করে পুরনো তথ্যের সাথে সংমিশ্রণ করা। ওই জন্য স্কিমার তিনটা স্তর। প্রথমে হচ্ছে তথ্য কালেক্ট করা, অ্যাসিমিলেশন করা, তারপরে অর্গানাইজ করা, তবেই তো স্কিমা গঠন হয়। তার মানে নতুন তথ্য গ্রহণ করে পুরনো তথ্যের সাহায্যে সেটাকে মিশিয়ে সাজিয়ে রাখা, সেটাকেই তো স্কিমা বলছে। এবার কি বললাম, বোঝা গেছে? যার যে ডাউটটা ছিল কেন ভুলটা হলো অপশন এ, বোঝা গেল ভুলটা কেন হলো? তাহলে পরীক্ষার সময় এই ভুলগুলো আসবে, তাহলে এই ভুলগুলোকে সাইড লাইন করে বেরোতে হবে। হুম। কোহলবার্গের মতে গুড বয় গুড গার্ল অভিমুখিতা নৈতিক বিকাশের কোন স্তরে দেখা যায়? বাচ্চারা স্যার প্রথাগত পর্যায়ে। ভেরি গুড। প্রথাগত বি পর্যায়ে। বি স্তরে, প্রথাগত স্তরে শুনতে চায় প্রথাগত পর্যায়ে। সবাই, যাতে তাকে ভালো বলে, গুড বয় বলে, গুড গার্ল বলে, প্রথাগত স্তরে বাচ্চা শুনতে চায়। ভেরি গুড। পিয়াগে এবং ভাইগটস্কির দৃষ্টিভঙ্গির মধ্যে প্রধান পার্থক্য কোনটি? পড়ে উত্তর দাও। সি স্যার অপশন অপশন সি। বি। স্যার অপশন বি। অপশন ডি তাহলে কি হবে? অপশন সি। অপশন সি যারা সি বলছো তাদের উত্তর ঠিক। কারণ বিটা তোমাদের মনে হচ্ছে ঠিক, তার কারণ ভাইগটস্কির একটা জায়গায় ভাষার বাদের উপরে জোর দিয়েছেন, কিন্তু পিয়াগেট জ্ঞানী এটা ঠিক নয়। এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়, তো বোঝাই যাচ্ছে যে পিয়াগেট সামাজিক মিথস্ক্রিয়ার উপরে জোর দিয়েছেন, এটা তো ঠিক কথা নয়। পিয়াগেট জ্ঞানীয় স্তরের উপরে জোর দিয়েছে। তার মানে একদিক থেকে তুমি যদি দেখো, বিটা কিন্তু ঠিক, কিন্তু বি আর সি এর মধ্যে একটা প্রশ্ন দিয়েছে প্রধান পার্থক্য। প্রধান পার্থক্য সেখানে পিয়াগেট শিশুদের ছোট বিজ্ঞানী দেখেছেন। ছোট বিজ্ঞানী মানে জ্ঞানীয় স্তরের কথা বলা হচ্ছে। লিটল সায়েন্স। লিটিল আর সায়েন্টিস্ট। ভাইগটস্কি সামাজিক মিথস্ক্রিয়ার পণ্য হিসেবে দেখেছে। তাহলে এটা প্রধান পার্থক্য। কি বললাম, বোঝা গেছে? তাহলে এখানে যদি সি টেটের প্রশ্ন হতো, তুমি যদি বি করতে তাহলে কিন্তু কিছু উত্তর পেতে, কিছু নাম্বার পেতে, কিন্তু সি করলে তুমি ফুল মার্কস পেতে। কি বলছি, বোঝা গেছে? কারণ সি টেটের প্রশ্ন এরকমই হয়ে থাকে যে একটা প্রশ্নের 4টে উত্তর রয়েছে, তুমি যদি সি অপশন দাও তার জন্য তুমি 1 নাম্বার পাবে, যদি বি দিয়ে থাকো তাহলে তার জন্য তুমি 0.5 এরকম নাম্বার পাবে, আর যদি ভুল হয় তো ভুল। কিছু কিছু প্রশ্ন থাকে এরকম, আর তুমি যদি দুটোই দাও তখন তুমি ফুল মার্কস পাও। আবার অনেক সময় কি হয়, তুমি যদি শুধু সি উত্তর দাও তাহলে তুমি 0.75 পেলে, আর যদি বি আর শুধু বি দাও 0.5 পেলে, কিন্তু বি আর সি যদি বোথ কারেক্ট করে দিয়ে আসো তাহলে তুমি 1 নাম্বার পুরো পেলে।
সিটেটে কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে নাম্বারিং, একটু ডিফারেন্ট ভাবে সিটেটের নাম্বারিং, ঠিক আছে? সিটেট পরীক্ষা একটু ডিফারেন্ট ভাবে, এর মতো নয় যে একটা উত্তরই সঠিক, কিন্তু আমরা যে মানে মানে স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষা দিচ্ছি এখানে উত্তর একটাই নেবে। শিশুরা সক্রিয়ভাবে বিশ্বকে চিনতে শেখে, কিসনে কাহা? পিয়াজে। পিয়াগেট। ভেরি গুড। সক্রিয়ভাবে বিশ্বকে চেনে, বিবৃতিরা বলেছে পিয়াগেট। কোন জায়গা থেকে শিশুরা জ্ঞানগত বিকাশ সর্বোত্তম উপায়ে সংজ্ঞায়িত করা হয়? কোথা থেকে বাচ্চারা সবচেয়ে বেশি জ্ঞান পায়? সহজ প্রশ্ন। স্কুল শ্রেণীকক্ষ। স্যার অপশন ডি। স্কুল বি এবং স্যার। শ্রেণীকক্ষের পরিবেশ থেকে। ভেরি গুড। অপশন বি। একদম সব থেকে বেশি জ্ঞানগত বিকাশ ওই জন্য স্কুলে বাচ্চাকে পাঠাতে হয়, ঠিক আছে? বাড়িতে ওই যে বললাম স্কুলে পাঠানো মানে এরকম নয় যে তাকে পড়া দেওয়ার জন্য, কত ভালো স্কুলে পড়লো এটা নয়। স্কুলে গিয়ে সে সামাজিকতা শেখে। আর আজকের দিনে ব্যাপারটা হয়ে গেছে সম্পূর্ণ আলাদা। আমরা আজকের দিনে স্কুলে বাচ্চাকে পাঠাই যে ভালো স্কুলে পাঠাবো। এবার দেখো, ভালো স্কুলে পাঠালে বাচ্চা ভালো পড়াশোনা করবে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের সমস্যাটা এটা, আমরা ভাবি যে বাচ্চার জ্ঞান বিকাশ হলেই হবে, সামাজিকতা আমরা শেখাতে ভুলে যাই, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকে যাদের যাদের বাচ্চা আছে বা হচ্ছে বা হবে, চেষ্টা করো বাচ্চাকে একটু সামাজিকতা শেখাতে। ওই ইঁদুর দৌড়ের কুকুর দৌড়ের মতো যেও না, ঠিক আছে? বাচ্চাকে পড়াশুনো শেখাও কিন্তু তার সাথে সামাজিকতাটা শেখাও, ঠিক আছে? নিজেরা যদি একটা সময় একটু ভালো ফিল করতে চাও, ঠিক আছে? আর যদি মনে করো দরকার নেই, তাহলে আলাদা কথা, সবাই করছে আমিও করবো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ভাইগডস্কি প্রস্তাব করেছিলেন যে শিশুর বিকাশ হলো, সহজ প্রশ্ন, সামাজিক স্যার সামাজিক সামাজিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়ার মাধ্যমে। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? তাহলে আজকে আমরা সুন্দর অনেক জিনিসপত্র আলোচনা করলাম, কেমন লাগলো এমসিকিউ আলোচনা করে? ভালো। খুব ভালো লেগেছে। স্যার ভালো খুব লাগলো, ভালো। খুব ভালো স্যার। ভেরি গুড। তাহলে নেক্সট ডে, পরের দিন, তাহলে আমাদের একটু মাথাটা আরেকটু খারাপ করতে হবে। তাহলে আমরা আরো কিছু তথ্য আলোচনা করব, মানে আরো কিছু থিওরি আলোচনা করব, বাট সেই থিওরি গুলো হবে পেডাগজির থিওরি, ঠিক আছে? পেডাগজির থিওরি। পেডাগজির থিওরি বলতে আমরা এরপরের দিন আলোচনা করব প্যাভলভ, ঠিক আছে? এদের তথ্য আলোচনা করব। বুঝতে হয়নি তো? কার আছে একটু মিউট করবে বাবা, জন্য সাউন্ড ডিস্টার্ব। স্যার বলো বলো। বলছি এই যে অ্যানসার সহ এই যে পিডিএফটা এটা কি পাঠিয়ে দেবেন? একদম অ্যান্সার সহ পিডিএফটাই আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ঠিক পরের আছে। দিন পড়ে রাখবে, আমরা হচ্ছে প্যাভলভ স্কিনার এই থিওরিটা পড়বো, যতটা পড়া হয় ততটাই করব। অনুবর্তন তত্ত্ব হবে, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এগুলো হবে। এটা আমাদের নেক্সট দিনের ক্লাস হবে, ঠিক আছে? তোমরা এটা একটু পড়ে রাখবে, যদি বই থাকে তো পড়ে রাখবে, খুব ভালো কথা। বই না থাকলে আমি তো নোটস আছে, আমি পড়াবো সুন্দর করে। পড়ে রাখলে কি হবে, আমি যখন ক্লাসে বোঝাবো তখন বুঝতে সুবিধা হবে, প্লাস আমাকে 10টা প্রশ্ন তোমরা জিজ্ঞেস করতে পারবে। আর যদি নতুন পড়ো তখন পড়াই হবে, প্রশ্ন আর হবে না, ঠিক আছে? আর যদি কোনো কারো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবে। 7029458534 নাম্বার তোমাদের কাছে আছে। যদি কোনো প্রশ্নের ডাউট হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি পাঠিয়ে বলে দেবো, ঠিক আছে? অনেকেই যে যার ডাউট আছে জিজ্ঞেস আমাকে করে নিয়েছো। তো কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু অসুবিধা হয় আমাকে বলবে, আমি ডাউট সলভ করে দেবো। ওকে, ঠিক আছে, চলো, গুড নাইট প্রত্যেক।